আবির আবারও মেঘকে ডাকে। ততক্ষণে মেঘ রুম থেকে বেরিয়ে পড়েছে। মাথা ব্যথা, ভয়, মেঘের চিন্তায় আবিরের মনটা খুঁতখুত করছে, অস্থির লাগছে। আবির যে নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে সর্বক্ষণ আগলে রাখে তা কি অষ্টাদশী জানে না? মেঘকে অতি সামান্য কারণেও কেউ ধমক দিলে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মেঘকে আগে থেকেই সাবধানে রাখে। মেঘের সারা শব্দ নেই। আবির বুঝতে পারে মেঘকে থামানো সম্ভব না। গত 2 রাত নির্ঘুম কাটিয়েছে। প্রচণ্ড মাথা ব্যথা সত্ত্বেও আবির উঠে বালকনিতে আসলো। ততক্ষণে মেঘ নিচে চলে গেছে। সোফায় বসে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান কিছু কাগজপত্র দেখছিলেন। আবির ওপর থেকে স্থির দৃষ্টিতে বাবা, চাচা আর মেঘকে দেখছে। ভেতরটা ভয়ে কাঁপছে। আবির ছোট থাকাকালীন আলী আহমেদ খান কয়েকবার আবিরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তারপর থেকে আজ অবধি পরিবার নিয়ে কোথাও যাননি তিনি। মেঘ, মিমরা কোথাও ঘুরতে যেতে চাইলে ইকবাল খান নিয়ে যান। কখনো বাড়ির 3 বউ একসঙ্গে শপিংয়ে নিয়ে যান। কখনো 3 ভাই একসঙ্গে অফিসে বা অন্য কোথাও যান। আবার কখনো খানবাড়ি 3 রাজপুত্র আর 2 রাজকন্যা একসঙ্গে ঘুরতে যায়। কিন্তু সকলে একসঙ্গে আজ পর্যন্ত কোথাও যায়নি। ফুপ্পির জন্য মেঘ আজ রিস্ক নিয়ে আব্বু, বড় আব্বুকে রাজি করাতে নিচে আসছে। কিভাবে কি বলবে বুঝতে না পেরে রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে মালিহা খান চা করতেছিলেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আম্মু দাও, আজ চা আমি করব। তুই তুই পারবি না মা, হাত পুড়াইয়া ফেলবি। মোটেই না। তোমরা সবাই আমাকে এত ছোট মনে করো কেন? আমি কত বড় হয়ে গেছি, দেখছো না? তুই বড় হয়ে গেছিস? অবশ্যই হয়েছি। আগামী মাসে 19 বছরে পা দিতে যাচ্ছি। মাশাআল্লাহ, বিয়ের বয়স তো হয়েই গেছে। জামাই দেখতে হবে তাহলে। মেঘ লজ্জায় বড় আম্মুর আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। মনে মনে বলল, জামাই ফিক্সড। এখন তোমার ছেলের হাতে সব। তোমার ছেলে যত তাড়াতাড়ি রাজি হবে তত তাড়াতাড়ি আমি তোমার ছেলের বউ হব। আহা, কি শান্তি! মালিহা খান ধীর হস্তে মেঘের 2 হাতে আঁচল সরিয়ে খানিক হেসে বললেন, বিয়ের নাম শুনেই এত লজ্জা? মেঘ লাজুক হাসল। মেঘের এই লজ্জার কারণ যে অন্য কিছু, এটা মালিহা খানকে বুঝতে দিল না। কিছুটা স্বাভাবিক হয়ে 2 কাপ চা নিয়ে চলে গেল। মেঘের হাতে চায়ের কাপ দেখে 2 ভাই নড়ে চড়ে বসলেন। মোজাম্মেল খান চায়ের কাপ হাতে নিতে নিতে শান্ত স্বরে শুধালেন, আম্মু তুমি চা আনতে গেলে কেন? এমনিতেই। আলী আহমেদ খান প্রখর নেত্রে মেঘকে দেখে বললেন, মুখ দেখে মনে হচ্ছে বড়সড় আবদার আছে। কি লাগবে বলো মা? মেঘ হাসি মুখে উত্তর দিল, কিছুই লাগবে না বড় আব্বু। মোজাম্মেল খান পুনরায় জিজ্ঞেস করলেন, তোমরা নাকি আজ ঘুরতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেনে। ঘোরাঘুরি করে মন ভালো হয়েছে? মেঘ চোখ বন্ধ করে ঢোক গিলল। মনে সাহস চুকিয়ে বলল, ভালো লাগেনি, বরং মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। কেন? ভয়ে মেঘের বুক কাঁপছে। আব্বু বা বড় আব্বু ধমক না দিয়ে বসে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘ বলে উঠল, সবাই সবার আব্বু আম্মু সহ পুরো পরিবার নিয়ে ঘুরতে আসছিল। তারা কত আনন্দ করছিল, তাদের দেখতেও ভালো লাগছিল। আমার বোধশক্তি হওয়ার পর থেকে আমি কোনো দিন দেখিনি আমাদের বাসায় সবাই একসঙ্গে কোথায় ঘুরতে গিয়েছে। আমি চাই আগামীকাল আমাদের বাসার সবাই একসঙ্গে ঘুরতে যাব। এটা আমার অভিযোগ, সেই সঙ্গে আবদারও। তোমার আম্মু, বড় আম্মু, কাকিয়াকে নিয়ে যেও, আর আমি ইকবালকে বলবো নে, সেও তোমাদের সঙ্গে যাবে। মেঘ অভিমানী কণ্ঠে জানালো, আমি বলেছি সবাই মানে খানবাড়ির প্রত্যেককে, সেখানে আপনারা 2 জনও পড়েন। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাদের কাজ আছে, বাকিদের নিয়ে যেও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। আমি খোঁজ নিয়েছি অফিস ছুটি। প্লিজ আব্বু, প্লিজ বড় আব্বু, চলুন না। না মামুনি, তোমরা ঘুরে আসো, টাকা দিয়ে দেবো নে, খাওয়া দাওয়া করি, কেনাকাটা করে আইসো। মেঘ এবার কিছুটা তপ্ত স্বরে বলল, থাক, টাকা লাগবে না, আপনাদেরও কোথাও যেতে হবে না।
আমি কত শত আশা নিয়ে আসছিলাম সবাই একসঙ্গে ঘুরতে যাব, কত ভালো লাগবে। সত্যি বলতে আপনারা আমায় ভালোই বাসেন না, শুধু মুখেই বলেন। এভাবে বলছো কেন মা? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুও সাথে যাবে, তবুও মন খারাপ করো না। মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে বলল। বললাম তো কাউকে যেতে হবে না, আপনারা আপনাদের ব্যবসা কাজ নিয়েই ব্যস্ত থাকুন, আমাদের ভালোবাসার প্রয়োজন নেই। এরপর থেকে আমাকেও লক্ষ্মী মেয়ে বলে সম্বোধন করবেন না। আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত, আপনারা আপনাদের কাজ করুন। মেঘ চলে যেতে নিলে আলী আহমেদ খান ডাক দিলেন। শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘ নিজের জেদ থেকে নড়বেই না। এক পর্যায়ে মেঘ বলে বসল, আগামীকাল ঘুরতে না গেলে বাড়ির কারোর সঙ্গে কথা বলবে না মেঘ। আলী আহমেদ খান বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। ছোট থেকেই বোনকে অনেক আদরে বড় করেছিলেন আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান। বোনের কোনো আবদার কখনো অপূর্ণ রাখেননি। খরচের টাকা বাঁচিয়ে বোনের জন্য গিফট নিয়ে আসতেন। প্রতি সপ্তাহেই 4 ভাই বোন মিলে ঘুরতে যেতেন। ইকবাল খান সবার ছোট থাকা সত্ত্বেও আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের বোনের প্রতি ভালোবাসা বেশি ছিল। কিন্তু বোন এমন কাণ্ড ঘটানোর ফলে ভাই বোনের শারীরিক মানসিক দুভাবেই বিচ্ছেদ ঘটেছে। পরিবারকে সময় দেওয়া, বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছেন। 2-1 বার গেলেও মাথায় শুধু বোনের স্মৃতি ঘুরত। তার জন্য পরিবারের দায়িত্ব ছেড়ে ব্যবসার হাল শক্ত করে ধরেছেন। বড় ভাইয়ের দেখা দেখি মোজাম্মেল খানও ধীরে ধীরে একই পথের পথিক হয়ে গেছেন। সেই সঙ্গে পরিবারের পুরো দায়িত্ব পড়েছে ইকবাল খানের ওপর। বাসার বাজার থেকে শুরু করে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া, ডাক্তার দেখানো, ঘুরতে নিয়ে যাওয়া সম্পূর্ণ দায়িত্বই ইকবাল খানের। অনেক ভেবেচিন্তে অবশেষে আলী আহমেদ খান জানালেন তিনিও আগামীকাল যাবেন। এবার মেঘের খুশি দেখে কে। মেঘ ছুটে গিয়ে আম্মু, বড় আম্মুকে ডেকে নিয়ে আসছে। আকলিমা খান মিম আদিকে পড়াচ্ছিলেন, তাদেরকেও ডেকে নিয়ে আসছে। এর মধ্যে আবির নিচে নামছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে টানা 2 বার ভ্রু নাচালো। আবিরও নিঃশব্দে হাসল। চোখের ইশারাতেই মেঘের প্রশংসা করল। আবির নামতেই মোজাম্মেল খান জিজ্ঞেস করলেন, আগামীকাল কি তুমি ফ্রি আছো? কিছু কাজ আছে? কেন চাচ্ছো? মেঘ একদম পাগল করে ফেলতেছে আগামীকাল নাকি ভালোবাসা দিবস। সেই উপলক্ষে বাসার সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তুমি কি সময় দিতে পারবে? আবির উদাসীন কণ্ঠে বলল, সবাই গেলে আমার তো সময় দিতেই হবে, কাজ না হয় পরেই করলাম। আবিরের ভাবের কথা শুনে মেঘ কপাল কুঁচকে আবিরের দিকে তাকিয়ে আছে। দিন রাত এক করে ফুপ্পিকে নিয়ে ভাবা মানুষটা ফুপ্পির সাথে সবার দেখা করানোর চিন্তায় আধমরা হয়ে যাচ্ছিল। অথচ আব্বুর সামনে এসে কি সুন্দর বলছেন ওনার নাকি কাজ আছে। কি এমন কাজ ওনার? এর মধ্যে ইকবাল খান বাসায় আসছেন। তানভীরকেও জানানো হয়েছে। কোথায় যাওয়া হবে, কখন যাবে, সব সিদ্ধান্ত শেষে যে যার মতো চলে গেছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান দুজন আবারও কাগজপত্র দেখছেন। ইকবাল খান, আকলিমা খান, মিম আদি সকলে রুমে চলে গেছেন। আবির খেতে বসেছে। আবিরকে দেখে মেঘও আবিরের বিপরীতে গিয়ে বসল। ডাইনিং টেবিলে আর কেউ নেই। হালিমা খান খাবার রেডি করছেন। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার আগামীকাল কি এমন কাজ শুনি? কোনো কাজ নেই। কেন? একটু আগে যে বললেন ব্যস্ত, কাজ আছে। আবির ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত করে বলল, কখনো কখনো পরিস্থিতি বুঝে মুখে মুখে হলেও ব্যস্ততা দেখাতে হয়। সবাই এক্সাইটেড হয়ে গেলে সমস্যা আছে। মেঘ মাথা চুলকে বলল, আপনি কি ভাবেন আর কি করেন আপনিই জানেন। আবিরের প্রশস্ত ওষ্ঠ আরও বেশি প্রশস্ত হলো। আবির তপ্ত স্বরে বলল, থ্যাংক ইউ মাই ডিয়ার স্প্যারো, মাই প্লেজার। আজ সকাল থেকে বাড়িতে হইচই। মেঘ আদি তিনজনই খুব এক্সাইটেড। গতকাল হুট করে আবির শাড়ি নিয়ে আসছিল, তাই সাজার তেমন সময় পায়নি। আজ মেঘ সকাল সকাল চুলে শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে। ভেজা চুল ছেড়ে সারা বাড়ি ঘুরছে। সবাই রেডি হয়ে যাচ্ছে। কি ড্রেস পরবে মেঘ এখনও সিদ্ধান্তই নিতে পারছে না।
ভালোবাসা দিবসে আবিরের সঙ্গে মিলিয়ে জামা পরবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল, কিন্তু সারাদিন যাবৎ আবিরের কোনো হদিশ নেই। সেই সকালে বেরিয়েছে, এখনও আসছে না। সবার বলাবলিতে মেঘ রেডি হতে চলে গেছে। মেঘ লাল রঙের একটা গ্রাউন পরেছে, চুলগুলো বেনি করে সামনের দিকে রেখেছে। এক হাতে ঘড়ি, আরেক হাতে আবিরের দেওয়া কাচের চুড়ি থেকে এক সেট লাল রঙের চুড়ি পরেছে। আজ কানে বড় দুল দিয়েছে, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে আইলাইনারের সাথে হালকা করে দেওয়া কাজল। আগে মেঘ গাঢ় করে কাজল দিত, কিন্তু আবিরের ভয়ে এখন কাজল দেওয়া ছেড়েই দিয়েছে। হঠাৎ হঠাৎ হালকা করে একটু দেয়। মেঘ রেডি হয়ে সোফায় বসে ফোন চাপতেছিল। এর মধ্যে আবির বাসায় আসছে। আর চোখে মেঘকে খানিক দেখেই দ্রুত রুমে চলে গেছে। 20 মিনিটের মধ্যেই শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নেমে পড়েছে। আজকেও পাঞ্জাবি পরেছে। আবিরের পাঞ্জাবিটা বেশ কয়েকটা রঙের কম্বিনেশনে তৈরি, তবে সেটাতে লাল রং একটু বেশিই ভাসছে। মেঘের ইচ্ছে পূরণ হয়েছে দেখেই মাথা নিচু করে মুচকি হাসল। আবির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, পেছন পেছন মেঘও ছুটল। মেঘকে ছুটতে দেখে আবির থমকে দাঁড়ালো। মেঘ কাছে আসতেই শান্ত স্বরে বলল, ওখানে একদম শান্ত থাকবে। ফুপ্পিকে তুই চিনিস না, আর আজকের জন্য জান্নাত আপিকেও চিনিস না। ওদের দেখে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরতে যাবে না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি সকাল থেকে কোথায় ছিলেন? ফুপ্পি দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছিল। আইরিন কল দিয়ে কান্নাকাটি করতেছিল, তাই বাসায় গেছিলাম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমার ফুপ্পির জন্য খুব টেনশন হচ্ছে, আর আমার আব্বুর জন্য বেশি টেনশন হচ্ছে। আচ্ছা যাই হোক, তুই মুড অফ করে থাকিস না। বাসার সকলের সঙ্গে ঘোরার ইচ্ছে পূরণ হচ্ছে, সেটাতেই ফোকাস কর। মেঘ কথা না বাড়িয়ে সোজা গাড়িতে বসল। একটু পর মিম আদি সহ সকলেই চলে আসছে। বাসার আশেপাশে সুন্দর নিরিবিলি জায়গা ঘুরে হালকা নাস্তা করে পরিশেষে রমনা পার্কে আসলো। আবির আর তানভীর এমন ভাব নিচ্ছে যে বাবা চাচার কথা ছাড়া তারা কোনো দিকে যায় না। রমনা পার্কে যাবে কিনা সেই অনুমতিও বাবার থেকে নিয়েছে আবির। শান্ত পরিবেশে হাঁটছে সকলে। মেঘের কথা মাথায় রেখে আলী আহমেদ খান নিজেই মেঘদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন, এটা সেটা গল্প করছেন। সামনের দিকে 3 ভাই, মিম, আদি, মেঘ, তারপর 3 বউ, অবশেষে আবির আর তানভীর। পুপ্পির কথা জানতে মেঘ ইচ্ছে করেই সামনে থেকে পেছনে আসছে, কিন্তু পরিস্থিতি বেশ ঠান্ডা। আবির তানভীর কোনো কথা বলছে না। আবির ফোনে কাকে যেন মেসেজ পাঠাচ্ছে। তানভীর আবির কারো কাছে পাত্তা না পেয়ে মেঘ চলে যেতে নিলে আবির আচমকা মেঘের হাতের কবজিতে শান্ত করে ধরে। মেঘ পেছন ফিরতেই আবির চোখে ইশারা করল সামনে না আগানোর জন্য। সামনে সবার হাঁটা হঠাৎই থেমে গেছে। মেঘ এবার ঘাড় ফিরিয়ে তানভীরকে দেখার চেষ্টা করল। তানভীর কিছুই দেখেনি ভাব করে মেঘকে ক্রস করে সামনে গিয়ে মেঘকে আড়াল করে দাঁড়িয়েছে। আবির মেঘের হাত ধরে রাখছে, এই দৃশ্য যেন কারো নজরে নাম পড়ে, তার জন্যই আড়াল করে দাঁড়িয়েছে। মালিহা খান জান্নাতকে দেখেই এগিয়ে গেলেন, বাকিরা সেখানেই দাঁড়িয়ে আছে। মালিহা খান উত্তেজিত কণ্ঠে বললেন, আরে জান্নাত, কেমন আছো? জান্নাত এক গাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আপনারা সবাই বুঝি ঘুরতে আসছেন? আলহামদুলিল্লাহ ভালো। মেঘের আবদার আজকের স্পেশাল দিনে সবাইকে নিয়ে ঘুরবে, তার জন্য আসলাম। জান্নাত এবার আলী আহমেদ খানকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, তা জান্নাত, তুমি কি একা আসছো? জান্নাত হাসি মুখে বলল, না, বলে ঘাড় ফিরিয়ে তাকিয়ে গাছের নিচে বসা মহিলার দিকে তাকালো। মালিহা খান কিছুটা পিছিয়ে আলী আহমেদ খানের কাছাকাছি এসে আস্তে করে বললেন, উনি মনে হয় জান্নাতের আম্মু। আপনাকে যে বলছিলাম, কিছু তো বললেন না। আজকে তাহলে আমাদের বাসায় দাওয়াত দিব নে, আপনি কি বলেন? ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছে, দিও দাওয়াত, আমার কোনো সমস্যা নেই। মালিহা খানের মুখে উজ্জ্বলতা ঝলমল করছে। উত্তেজিত কণ্ঠে জান্নাতকে প্রশ্ন করলেন, উনি তোমার আম্মু না? ডাকো, একটু কথা বলি। জান্নাত ঘাড় ফিরিয়ে ডাকলো, আম্মু এদিকে আসো। ঠোঁটে হাসি রেখেই জান্নাত মালিহা খানকে বলল,
উনি আমার শাশুড়ি আম্মু। সহসা স্তব্ধ হয়ে গেছে সব কিছু। মালিহা খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাতের কথা শুনে আলী আহমেদ খানও কপাল কুঁচকালেন। মালিহা খান প্রায়ই আবিরের জন্য জান্নাতের কথা বলতেন, কিন্তু আলী আহমেদ খান তেমন সাড়া দেননি বলে এতদিন কিছুই বলতে পারেননি। অথচ সেই মেয়ে বিবাহিত। ওনাদের সাথে সাথে বাকিরাও অবাক চোখে তাকিয়ে আছে। মালিহা খান এতটাই শকড যে কিছুই বলতে পারছেন না। এদিকে আবির মেঘের হাত ধরে রেখেছে যাতে মেঘ কোনোভাবেই সামনে না যায়। তানভীর মেঘের সামনে দাঁড়ানো, তাই মেঘ জান্নাত আপুর কথা শুনলেও আপুকে দেখতে পারছে না। মেঘ ঘাড় কাত করে জান্নাতকে দেখার চেষ্টা করছে। আকলিমা খান খানিক ভেবে প্রশ্ন করলেন, তোমার বিয়ে কবে হয়েছে? অক্টোবরের 12 তারিখ আন্টি। মালিহা খান এবার দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলেন। আজ ফেব্রুয়ারি 14, মানে 4 মাসের উপর হয়েছে জান্নাতের বিয়ে হয়েছে, অথচ উনি তাকে ছেলের বউ বানাতে উঠে পড়ে লেগেছিলেন। হালিমা খান বললেন, আমাদের বললে না তো। আসলে আন্টি হুট করেই বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল, আর ওই রকম প্রোগ্রামও করা হয়নি, তার জন্য আর বলা হয়নি। তা তোমার হাজব্যান্ড কি করে? জবের জন্য আপাতত দেশের বাইরে আছেন। দোয়া করবেন আমাদের জন্য। ফি আমানিল্লাহ। স্বামীর সংসার নিয়ে সুখে থাকো। মালিহা খানের চোখ মুখ ফ্যাকাসে হয়ে গেছে। জান্নাতকে দেখে যতটা উত্তেজিত ছিল, এখন ঠিক ততটাই নিরুদ্বেগ। কোমল দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত পুনরায় একটু উঁচু স্বরে ডাকল, কি হলো আম্মু, আসো। এবার মালিহা খান উঠলেন। মাথায় ওড়না দেওয়া মাথা নিচু করে এগিয়ে এসে ভরাট শীতল কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। আস্তে করে সকলেই সালামের উত্তর দিয়ে তাকালেন সেই মহিলার দিকে। মহিলা মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো আলী আহমেদ খানের সাথে। পাশে তাকাতেই মোজাম্মেল খান। প্রকৃতি যেন থমকে গেছে। মুহূর্তেই নিস্তব্ধতায় ছেয়ে গেছে সব কিছু। মাহমুদা খানের দৃষ্টি একে একে সকলকে দেখছে। মালিহা খান, ইকবাল খান, পেছনে হালিমা খান আর আকলিমা খানকেও এক পলক দেখে নিলেন। আবিরের হাতে থাকা মেঘের ছোট্ট হাতটা থরথর করে কাঁপছে। ভয়ে বুকের ভেতর হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক। হাত পা ঠান্ডা হয়ে আসছে। 28 বছর পর মুখোমুখি হয়েছে ভাই বোন। কী হতে চলেছে ভেবেই মেঘের শরীর ঘামতে শুরু করেছে। আবির 2 কদম এগিয়ে মেঘের পাশে দাঁড়ালো। মেঘের হাত ছাড়তেই মেঘ ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে আবির তৎক্ষণাৎ টান হাত দিয়ে মেঘের কনুইয়ের উপর চেপে ধরল। মেঘ আর চোখে আবিরের দিকে তাকাতেই আবির মনের হেসে প্রখর তপ্ত স্বরে বলল, হে রিল্যাক্স, কিছু হয়নি। মেঘ শীতল চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কপালের ঘাম বেয়ে বেয়ে নিচে পড়ছে। দুশ্চিন্তায় দুধের ন্যায় মুখবিবর রক্তাভ হয়ে গেছে। মেঘ অল্পতেই ইমোশনাল হয়ে যায়। পরিস্থিতি সামলানোর আগেই ভেঙে পড়ে। আবির পকেট থেকে রুমাল বের করে আলতোভাবে মেঘের কপাল, নাক, থুতনি মুছতে মুছতে বলল, এই পাগল, এত টেনশন কিসের তোর? আমি আছি তো নাকি? আবির মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বোঝাচ্ছে। মেঘও শান্ত মেয়ের মতো আবির কথা শুনছে। এদিকে মাহমুদা খানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সকলে। 28 বছর পর কাউকে হুট করে দেখলে কখনোই চেনা সম্ভব না। বেশ কিছুক্ষণ পর ইকবাল খান শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, আপা। মিম আদি একবার আব্বুর মুখের দিকে তাকাচ্ছে, আবার মহিলাকে দেখছে, আবার ঘাড় ফিরিয়ে বাকিদেরকেও দেখছে। হালিমা খান আর আকলিমা খান মাহমুদা খানকে বাস্তবে দেখেনি, 2 একবার শুধু ছবিই দেখেছিল, তাই তেমন চিনে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুই? মালিহা খান এখনও নিশ্চুপ। জান্নাতের বিষয়টাতে এখনও স্বাভাবিক হতে পারছেন না। তার উপর এত বছর পর ননদের সাথে দেখা, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার। এদিকে আলী আহমেদ খানও পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। মিম আর আদি দুজনে বেশ কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে অবশেষে আব্বুকে প্রশ্ন করল, আব্বু, উনি কে? ইকবাল খান উত্তর দিতে পারছেন না। নিজের সন্তানের সামনে বোনকে কী বলে পরিচয় দিবেন সেটাও বুঝতে পারছেন না। ইকবাল খান অসহায় মতো তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। মিম একবার প্রশ্ন করে থেমে গেলেও আদি বারবার প্রশ্ন করেই যাচ্ছে। কেউ কোনো উত্তর দিচ্ছে না। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে মাহমুদা খান জিজ্ঞেস করলেন, কেমন আছো ভাইজান?
একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে আলী আহমেদ খানের বুকটা কেঁপে উঠল। ঢোক গিলে অনুষ্ক স্বরে বললেন, আলহামদুলিল্লাহ। স্নিগ্ধ শীতল পরিবেশ, পাখিদের কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। কেউ কথা বলছে না, আবার জায়গা থেকে নড়ছেও না। আদি কিছুক্ষণ থেমে থেমে আবার প্রশ্ন করে। মাহমুদা খানের পরিচয় জানতে চাই, কিন্তু কেউ বলে না। জান্নাত সশরীরে এতক্ষণ উপস্থিত থাকলেও তার মনোযোগ ছিল ফোনে। আসিফ কল দেওয়ায় ফোন নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। কথা শেষ করে এগিয়ে আসতে আসতে স্বাভাবিক কণ্ঠে বলল, আম্মু, কথা শেষ হয়নি, চলো বাসায় যাই। মাহমুদা খানের কান্না গলায় আটকে আসছে। এত বছর পর ভাইদের চোখে দেখছেন, ঠিকমতো কথাও বলতে পারছেন না। মাহমুদা খান শীতল কণ্ঠে বললেন, আসছি ভাইজান। মাহমুদা খান জান্নাতের পাশে হেঁটে যাচ্ছেন। প্রত্যেকেই সেদিকে তাকিয়ে আছে। প্রতিটা সদস্যদের ভেতর খুঁড়ে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান সহ সকলেই আজ কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। সন্তানদের প্রশ্নের উত্তরে না পারছে সত্যি বলতে, আর না পারছে এড়িয়ে যেতে। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভ্রু কুচকাল। আবির নিঃশব্দে ডান ভুরু ওঠাতেই মেঘ বিড়বিড় করে বলল, ফুপ্পি চলে গেল কেন? আমি বলেছি চলে যেতে। কেন? আবেগ, অনুভূতি, ভালোবাসা 28 বছর যাবৎ চাপ পড়ে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর 5-10 মিনিটে গলবে না, আর তার জন্য পর্যাপ্ত সময় লাগবে। স্তব্ধ পরিবেশ স্তব্ধ রেখেই সকলে বাসায় ফিরে আসছে। কারো মুখে কোনো কথা নেই। বাসায় আজ রান্না নেই, খাওয়া দাওয়া নেই। মেয়ে আদিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। 3 বউ রান্নাঘরে দাঁড়িয়েই ঘণ্টাখানেক আলোচনা করেছে। 3 ভাইয়ের মনে কি চলছে কে জানে। 3জনই 3জনের রুমে বসে আছে, কি ভাবছে কে জানে। তানভীর বাসায় ফিরে আবার বেরিয়েছে। টুকিটাকি কাজ ছিল, সেগুলো শেষ করে বন্যাদের এলাকায় আসছে। কিন্তু বন্যার কোনো হদিশ নেই। আজকের স্পেশাল দিনে বন্যার দেখা পাবে না ভাবতেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সন্ধ্যার পর হয়ে গেছে, বন্যার বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তানভীরের মন যেতেও চাইছে না। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর তানভীর বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই তানভীর বলল, আই মেয়ে, কোথায় আছো? তানভীরের ধমকের স্বরে কথাতে বন্যা না চাইতেও কেঁপে ওঠে। সদ্য ঘুম থেকে ওঠা মেয়েটা নরম স্বরে উত্তর দিল, বাসায়। কেন? আমি তোমাদের বাসার গলির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। মানে? আসতে বলছি, আসো। বলেই তানভীর কল কেটে দিয়েছে। বন্যার শোয়া থেকে উঠে বসে ফোনের নাম্বারটা আবার চেক করে। সত্যি সত্যি তানভীর ভাই, কিন্তু উনি হঠাৎ এখানে এসে কল কেন দিবেন, এটাই ভেবে পাচ্ছে না বন্যা। চোখে মুখে অল্প একটু পানি ছিটিয়ে টাওয়াল দিয়ে মুছল কিনা ছুটে গেল নিচে। সদ্য ঘুম থেকে ওঠায় চুলের অবস্থাও নাজেহাল, কিন্তু আঁচড়ানোর সময় নেই। নিচে বন্যার ভাই টিভি দেখছিল। বন্যাকে ছুটতে দেখে শোধায়, ছোট আপু, পাগলের মতো কোথায় যাচ্ছিস? সামনে। কি হয়েছে আমায় বল। কিছু হয়নি, তুই টিভি দেখ। বলেই বন্যা দৌড়ে বেরিয়ে গেছে। গলির ঠিক সামনেই তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরকে দেখা মাত্রই দৌড়ের গতি কমে গেছে, ধীর গতিতে এগিয়ে গেল। গলায় ওড়না পাচানো, চুল অগোছালো, মুখ মলিন হয়ে আছে। তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যাকে নিরীক্ষণ করল। বন্যা কিছু বলার আগেই তানভীর ভারী কণ্ঠে বলল, সন্ধ্যাবেলা চুল ছেড়ে বের হয়েছ কেন? আর চুলের এ দশা কেন? মাথায় ওড়না দাও। বন্যা ওড়না মাথায় দিতে দিতে নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, ঘুমাইছিলাম। অসময়ে ঘুমাও কেন? সন্ধ্যাবেলা ঘুমাতে নেই, তুমি জানো না? জানি, ঘুম পাচ্ছিল তাই। হাতের কি অবস্থা দেখি। বন্যা আস্তে করে হাত বাড়ালো, ব্যান্ডেজ খুলে ফেলছে। তানভীর বন্যার হাত ধরে ফোনের আলো দিয়ে ভালোভাবে হাতটা দেখল। তারপর ধীর স্বরে বলল, দেখে শুনে কাজ করতে পারো না? কিছু ঔষধ বন্যার হাতে দিয়ে বলল, এই ঔষধগুলো ঠিকমতো খেও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গতকালই নিয়ে আসতাম, কিন্তু জরুরি কাজে বের হয়েছিলাম, আর এত রাতে বের হতে পারবে না তাই আসিনি। আমি ঔষধ খাচ্ছি, আজ থেকে এগুলো খাবা। আন্দাজে আনিনি, ডাক্তারের সাথে কথা বলেই নিয়ে আসছি, একটু বিশ্বাস রাখতে পারো। বিশ্বাসের কথা আসছে কোথা থেকে? আমি বলছিলাম, আর কিছু বলতে হবে না, আমারগুলো খেয়ে নিও,
নাও, এত কিছু কেন আনছেন? এসবের কোনো দরকার ছিল না। তাহলে কি দরকার বলো? এনে দিয়ে যাচ্ছি। আল্লাহ, কিছুই দরকার নাই আমার। মেঘ কোথায়? বাসায়। কল দিলে কল ধরে না, একটু বলে দেবেন প্লিজ। বোনও একটু টেনশনে আছে, টেনশন ফ্রি হলে নিজেই কল দেবে। বন্যা চিন্তিত কণ্ঠে শোধালো, কি হয়েছে? তেমন কিছু না, বাসায় একটু সমস্যা চলতেছে, জানোই তো, বোনু অল্পতেই হাইপার হয়ে যায়, এই আর কি। বন্যার মাথায় আবির ভাইয়ের কথাই ঘুরছে। বাসার আর কোনো সমস্যার কথা বন্যার মাথায় আসছে না। তবে কি আবির ভাইয়ের সঙ্গে সমস্যা হয়েছে? বন্যা উদ্বিগ্ন কণ্ঠে আবারও প্রশ্ন করল, বাসায় কি সমস্যা হয়েছে বলা যাবে প্লিজ? বনুকে জিজ্ঞেস করিও, বনুই বলবে। সন্ধ্যার পর এতক্ষণ বাইরে থাকা ঠিক না, বাসায় চলে যাও। জি আচ্ছা, ধন্যবাদ। বন্যা গলি দিয়ে চলে যাচ্ছে। লাইটের আলোতে তানভীর স্থির দৃষ্টিতে চেয়ে সেই দৃশ্য দেখছে। এদিকে বাসার হিমশীতল পরিবেশ দেখে মেঘের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় ফিরে ফুপ্পির সঙ্গে কথা বলেছে। বেশ কিছু সময় যাবৎ আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। মেঘ ব্যালকনি থেকে আবিরকে দেখেই নিচে আসলো। আবিরের চোখ বন্ধ দেখে মেঘ মৃদুভাবে ডাকল, আবির ভাই। আবির চোখ মেলে আর চোখে তাকালো, কিছুই বলল না। মেঘ আবারও বলল, এখানে বসে আছেন কেন? রুমে যান। রুমে যেতে ভয় লাগতেছে। আব্বুর নিস্তব্ধতা আমায় খুব ভাবাচ্ছে। আর কারোরটা জানি না, তবে আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে। বড় আম্মুও খুব কষ্ট পাইছে। জান্নাত আপুর বিষয়টা আগে জানিয়ে দিলেই হতো। আম্মুর কষ্ট পাওয়াটা আহামরি কিছু না। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার বউ ভাবতে হয় কেন? কয়েকবার বলার পরও যেহেতু মানেনি, তাই আমি আর কিছু বলিনি। বউ ভাবতে থাকুক, আমার না হোক আশিফ ভাই আর বউ তো। আমি যেটা চাইছিলাম সেটা হয়নি। কি চাইছিলেন? তানভীরকে দিয়ে জান্নাতকে আনাইছি। তানভীরের আর জান্নাতের বয়স কাছাকাছি। আমি ভাবছি আম্মু বা মামুনি করলে তানভীরকে নিয়ে সন্দেহ করবে, আর আমি ওইটাকে কাজে লাগাবো। উল্টে আমি ফেসে গেছি। আম্মু ডিরেক্ট আমার বউ বানানোর চিন্তা করে ফেলেছে। তার মানে এসব আপনার প্ল্যান? হ্যাঁ, সবটাই পরিকল্পিত। আগে যে বলেছিলেন আমার জন্য জান্নাত আপুকে আনছিলেন, তোর জন্যই তো আনছি। ফুপ্পি কি আর তোর না? চান্স কি তুই পাসনি? তাহলে কার জন্য করছি এসব? মেঘ নিশ্চুপ। আবির পুনরায় বলল, তোর জন্য যদি শুধু শিক্ষক লাগতো, তবে এই শহরে ভালো শিক্ষকের অভাব ছিল না। তা তোকে দায়িত্ব নিয়ে পড়িয়ে চান্সও পাওয়াতো। কিন্তু ফুপ্পির সাথে কিভাবে সম্পর্ক ঠিক করব তা ভেবে পাচ্ছিলাম না। একমাত্র উপায় ছিল জান্নাত। জান্নাত তোকে পড়ালে আর তুই চান্স পেলে বাসার মানুষের জান্নাতের প্রতি পজিটিভ চিন্তা আসবে। তখন ধীরে ধীরে ফুপ্পির সংস্পর্শে আসা যাবে। আরেকটা হচ্ছে বউ বানানোর চিন্তা। ওইটা আসলে শুরুতে ছিল না। তানভীরকে দিয়ে আনাইছিলাম কারণ আমি দেশে ছিলাম না। দেশে ফিরে আমি টিচার কীভাবে পাবো? তাছাড়া জান্নাত যে রাকিবের বোন, এটা জানালে সবাই শিওর ধরে নিত আমার জান্নাতের সঙ্গে সম্পর্ক। এজন্যই মূলত তানভীরকে দিয়ে আনানো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মেয়ে কপাল কুচকে বিড়বিড় করে বলে, আপনি খুব চালাক। এমনি এমনি হিটলার বলি না আপনাকে। চালাক আর হতে পারলাম কই? নিয়মিত বেড়াচালে বন্দি হয়ে আছি আমি। কি হয়েছে? কিছু না, রুমে গিয়ে রেস্ট নে। মেঘ রুমে এসে টেবিলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। 20 থেকে 25 মিনিট পর আবির দরজায় আসলো। ঠান্ডা কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলতেই দেখল আবির। মৃদু হেসে বলল, আসুন। আবির হাতে নুডলসের বাটি নিয়ে রুমে ঢুকলো। মেঘের টেবিলে নুডলসের বাটি রেখে বলল, রাতে রান্না করেনি, এটা খেয়ে নে। নুডলস আপনি রান্না করলেন? হ্যাঁ। আপনি নুডলসও রান্না করতে পারেন? জি ম্যাডাম। আর কি কি পারেন? কি খেতে চান বলুন শুধু। বাবা, এত কনফিডেন্স! মেঘ মায়াবী দৃষ্টিতে আবিরকে দেখছে। আবিরের কণ্ঠে এই শুনলে অষ্টাদশের কোমল হৃদয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। মাত্র রান্না করে আসায় আবিরের শরীর কিছুটা ঘেমে গেছে। ঘামে ভেজা কপালে চুল লেপ্টে আছে। নাকের ডগায় ঘাম চিকচিক করছে। দাড়িগুলোতে চোখ পড়তেই অষ্টাদশী ঢোক গিলল। সম্পূর্ণ আবিরই অষ্টাদশীর প্রিয়,
তবে আবিরের দাড়ি অষ্টাদশের ইমোশন। দাড়িতে নজর পড়তেই ছুতে ইচ্ছে করে, আর কোনোভাবে স্পর্শ করলেও গা শিউরে ওঠে। আবিরের দাড়ি দেখতে দেখতে আবিরের গালে কিস করার ঘটনা মনে পড়ে গেল। অমনি মেঘ লজ্জায় মাথা নিচু করে ফেলল। আবির মৃদু স্বরে শুধালো, কি হয়েছে, কোনো সমস্যা? মেঘ মনে মনে আওড়ালো, আপনি মানুষটা আগা গোড়াই সমস্যা। মায়ার চাদরে আবদ্ধ করে দিনকে দিন আমার প্রগাঢ় মনকে অনুগ্র করে তুলছেন। কি ভাবছিস? তেমন কিছু না। বল শুনি। বলবো? বল। ধমক দেবেন না তো? না, ধমক দিব না। তোর মনে যা যা অজ্ঞাত কথা আছে বল, সব শুনবো আমি। আমি বলতেই মেঘের ফোনে কল বেজে উঠল। মেঘ ফোন হাতে নিতেই দেখল মিনহাজের কল। আবিরের চোখে মিনহাজের নাম পড়া মাত্রই আবিরের রগে রগে রক্ত সঞ্চারণ বেড়ে গেছে। রাগে শরীর গরম হতে শুরু করেছে, চোখ রক্তাভ হয়ে গেছে। মেঘ কল কেটে দিয়েছে, তারপরও আবার কল দিয়েছে। আবির ফ্লোরের দিকে তাকিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। আজকের স্পেশাল দিনে আবির মেঘকে একটু সময় দিতে পারেনি, তাই ভেবেছিল আজ মেঘের মনের সুপ্ত অনুভূতি জানবে, যতটা সম্ভব মেঘকে আশ্বস্ত করবে। কিন্তু মিনহাজ কল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। মিনহাজের দ্বিতীয় কল রিসিভ করল মেঘ। মিনহাজ আদো আদো কণ্ঠে বলল, বেবি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথা কানে ঢোকা মাত্র আবিরের কান দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। ক্রোধে এক হাতে কপালে দুপাশ চেপে ধরেছে। বসে থাকতে ইচ্ছে করছে না। বসা থেকে উঠে দীর্ঘ কদম ফেলে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের প্রস্থানের শব্দ শুনে ঘাড় ফিরিয়ে দেখল। রাগে গজগজ করতে করতে মিনহাজকে বলল, হারামি, রাখ তোর ভ্যালেন্টাইন। আমার ভ্যালেন্টাইনে 18টা বাজাই দিচ্ছিস। আমায় বেবি বলবি না বানর, তুই জীবনেও ভালো হবি না। কল কেটে দেওয়ার পরও বারবার কেন কল দিচ্ছিস? আমার কপালটাই খারাপ, দূর, ভাল লাগে না, বাই। মেঘ রাগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে। আবির ভাই যখনই মেঘের কাছাকাছি আসে, একটু শান্তশিষ্টভাবে কথা বলে, তখনই কেউ না কেউ বাধা দেয়। মেঘের মেজাজ চরমে। বন্যা ফোন দিচ্ছে, কল কেটে রাগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে আবিরের আক্রোশ ক্রমে ক্রমে বাড়ছে। নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে মিনহাজ আর তামিমকে প্রথম দিনই ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল। তানভীর আর রাকিব এতবার বলার পরও আবির সায় দেয়নি। প্রতিনিয়ত এদের আচরণে নিজেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবির আজ পর্যন্ত মেয়েকে ভালোবেসে বেবি ডাকতে পারল না। কোথাকার কোন ছেলে বেবি বলে সম্বোধন করছে। আবির বারান্দার গ্রিলে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে রক্ত টকবক করে উঠছে। ঘণ্টাখানেক পর আবির আবারও নিচে আসছে। রাত 12টা নাগাদ সোফাতেই শুয়েছিল। 12টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে। 1 ঘন্টাও হয়নি নিচে চিল্লাচিল্লির শব্দে আবির তাড়াহুড়ো করে ছুটে আসে। মেঘ, তানভীর, ইকবাল খান, মোজাম্মিল খান সকলেই সজাগ হয়ে গেছেন। আবিরের আব্বুর শরীর খারাপ লাগছে, মাথা কেমন করছে, শরীর ঘামতেছে। ইকবাল খান আর মোজাম্মিল খান তাড়াতাড়ি করে গাড়ি বের করতে চলে গেছেন। এদিকে মালিহা খানের কান্না বাকি দুজনেও থামাতে পারছেন না। হাসপাতালে যেতে যাচ্ছেন। আবির বুঝিয়ে শুনিয়ে মাকে রেখে গেছে। আবির আর তানভীর আলী আহমেদ খানকে বের করেছে। এদিকে মেঘও অঝরে কাঁদছে। বড় আম্মুর সঙ্গে ওকেও নিতে হবে। ঘরে মায়ের কান্না থামাতে পারছে না। এদিকে মেঘ মেন গেট পেরিয়ে বাইরে এসে কেঁদেই যাচ্ছে। রাত প্রায় 2টা বাজতেছে। আবির কয়েকবার মেঘকে ভেতরে যেতে বলেছে, কিন্তু মেঘ জায়গা ছেড়ে নড়ছেও না। বাধ্য হয়ে আবির এসে মেঘের দুচোখ মুছে 2 গালে হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, কান্না করিস না প্লিজ, আব্বুর কিছু হয়নি। মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেশার বেড়েছে। তোরা সবাই যদি এভাবে কান্না করিস, আমি কিভাবে সব কিছু সামলাবো বল? তুই আম্মুর কাছে যা প্লিজ, আম্মুকে শান্ত করে ঔষধ খাইয়ে দিস, আর আম্মুর কাছেই থাকিস। মেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, ঠিক আছে। এই ছিল আমি তো ভালোবাসি তোকে 45-এর সেকেন্ড পার্ট। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আমার বলা পর্বগুলি যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, লাইক করবেন, কমেন্ট করে বলবেন আপনার কেমন লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।